আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেকেই দেখি যুক্ত হয়েছে আমাদের সাথে। তো প্রথম ক্লাসটা একটু পরেই শুরু করব। তার আগে পরিচয়টা দিই। আমি দেখি, তোমরা দ্রুত ক্লাসে যুক্ত হও এবং তোমাদের যারা ফ্রেন্ডস আছে তাদেরকে মেনশন করো আমাদের গ্রুপে, এবং প্লিজ টাইম লাইনে শেয়ার করো। তারপর একটু পরে আমরা ক্লাসটা শুরু করব। আগে সবাই যুক্ত হোক। ঠিক আছে, রৌনক জাহান, মাহফুজ, অনামিকা সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? কমেন্টে জানিও। না, অনেকেই যুক্ত হয়েছে। চলো আমার পরিচয়টা আমি দিই। অনেকে হয়তো আগে আমার ক্লাস করেছো, এখন যারা নতুন আছো, আচ্ছা নতুন কারা কারা আছো একটু বলো তো। আগে আমার ক্লাস করেছো কারা কারা, আর নতুন কারা আছো একটু জানাও। আমার ক্লাস আগে কারা কারা করেছো এবং আজকে লাইভে নতুন কারা যুক্ত হয়েছো এটা একটু জানাও। মাহফুজ আলম, দীপায়ন সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাও যে তোমরা সবাই কেমন আছো। আসলে ইফতারির পর ইফতারি করে নামাজ শেষ করে লাইভে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে, আয়েশা সিদ্দিকী আলো সালাম দিয়েছে। মুকিত, অনামিকা ওয়ালাইকুম আসসালাম। রিফাত, অন্ধকার জীবন, আজকে ওরা নতুন। আচ্ছা, এর আগে আমার ক্লাস করেছো কারা কারা একটু কমেন্টে জানাও, আর আজকে কারা নতুন যুক্ত হয়েছো এটাও আমাকে আজকে জানাও। ঠিক আছে, আয়েশা সিদ্দিকী ফার্স্ট টাইম ক্লাস করছে। এর আগে করেছো কারা কারা, পুরনো কারা আছো? নিরু, লামিয়াদ, আলোদ্দিশারি। হ্যাঁ, আলোদ্দিশারি আগে ক্লাস করেছো আমার মনে আছে। ফাহিম, হ্যাঁ ফাহিমও আগে করেছে। নাসরিন, সত্যের পথে আল কোরআন। দীপায়ন কুমার, হ্যাঁ আগে ক্লাসেও তোমাকেও দেখেছি। দেখি, মারিয়া বিনতে মুকিত,
সেও আগে ক্লাস করেছে। পূর্ণিমা দাস, হ্যাঁ আগে ক্লাস করেছে। আপনি আপনার নাম কি? হ্যাঁ আমার পরিচয়টা আমি দিব, আগে সবাই যুক্ত হোক, কারণ ইফতারির পর তো নামাজ পড়ে লাইভ ক্লাস করতে করতে অনেকের একটু সময় লাগে, তো যার কারণে একটু দেরি করছি আমরা। সবাই আগে যুক্ত হোক, তারপর আমি নিজের পরিচয় দিয়ে তারপর ক্লাসটা শুরু করব। হ্যাঁ অমিত সরকার, আলোক দিশারি, তোমরা প্লিজ তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করো অ্যান্ড সবাই নিজের ফ্রেন্ডসদেরকে মেনশন দাও। সবাই আসলে তারপর আমরা ক্লাসটা শুরু করব। তাড়াতাড়ি করে ফ্রেন্ডসদেরকে মেনশন দাও। আহমেদ রিফাত জিজ্ঞেস করেছে যে ক্লাসটা 25-এর জন্য নাকি 26-এর জন্য। আমি বলি ক্লাসটা মূলত 26 ব্যাচের জন্য, কিন্তু 25 ব্যাচের যারা আছো তারা যদি আজকে ক্লাসটা করো ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবে। কারণ আজকে হচ্ছে আমি বাংলা বইয়ের যে কবিতা অংশগুলো আছে, কবিতার বোর্ড কোয়েশ্চেনগুলো না, বোর্ড কোয়েশ্চেনগুলো আমাদের অ্যাডমিশন বিতে এর আগেও সলভ করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন না, বোর্ড কোয়েশ্চেনের পাশাপাশি বিভিন্ন যে কলেজগুলো আছে তাদের ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে এবং তার ছাড়াও ইম্পর্টেন্ট টপিকের উপরে কিছু কোয়েশ্চেন তৈরি করে তোমাদের কাছে ক্লাস করাবো, এবং ওই কোয়েশ্চেনগুলোর পাশাপাশি ওইটার আনুষঙ্গিক আর কি কি আসতে পারে এমন ধরনের কোয়েশ্চেনও আজকে সলভ করিয়ে দিব। তোমরা প্লিজ তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করো। আচ্ছা অন্ধকার জীবন জিজ্ঞেস করেছে কত মিনিট ক্লাস করাবো। 35টা এমসিকিউ সলভ করাবো, ইম্পর্টেন্ট কিছু বোর্ড কোয়েশ্চেন, পাশাপাশি কিছু মডেল টেস্টের কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট টপিকের উপরে কিছু গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন আছে ওইগুলো সলভ করিয়ে দিব। ক্লাসটা বেশি সময় হবে না, অল্প সময়ের মধ্যে শেষ করিয়ে দিব, বিকজ একটু পরে তারাবির নামাজে আজান দিবে, শুরু হয়ে যাবে, তো একটু পর শুরু করবো আমরা। দেখি অনেকেই যুক্ত হয়েছে, তো নাও আমরা শুরু করি। ঠিক আছে, জাকির আহমেদ বলেছে 25 সাল নিয়ে ক্লাস করেন। এটা 25 এবং 26 দুজনের জন্য ইম্পর্টেন্ট, বাট এটা মূলত 26 ব্যাচের জন্য আমাদের এই কোর্সটা, কিন্তু 25 ব্যাচের যারা আছো তারা যদি ক্লাসটা করো ইনশাল্লাহ তারাও বেশ উপকৃত হবে। তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে তাড়াতাড়ি মেনশন দাও, টাইম লাইনে শেয়ার করো। আচ্ছা নাও, অনেকেই দেখি যুক্ত হয়েছ, বেশ কিছুজন হয়েছ, চলো আমি আমার পরিচয়টা দিই। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া ইসলাম সূচি, তোমরা আমাকে সূচি আপু বলে সম্বোধন করতে পারো। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আজকে তোমাদেরকে আমি পড়াবো হচ্ছে বাংলা বইয়ের কবিতা অংশগুলো। কবিতার যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে এখানে একটু ভুল আছে, এখানে শুধুমাত্র যে বোর্ড কোয়েশ্চেনগুলো না, বোর্ড কোয়েশ্চেনের পাশাপাশি এখানে ইম্পর্টেন্ট কিছু টপিকের উপর এমসিকিউ আমরা তৈরি করেছি, সেই এমসিকিউগুলো বেশ ইম্পর্টেন্ট, সেই এমসিকিউগুলো সলভ করিয়ে দিব। তার পাশাপাশি এমসিকিউগুলোর সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে যে এটার পরিবর্তে আর কোনটা আসতে পারে এমন ধরনের কোয়েশ্চেনও আজকে সলভ করিয়ে দিব। একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখবে, আশা করি বেশ উপকৃত হবে এবং বাংলা কবিতার উপরে একটা 80%-এর উপরেও একটা প্রস্তুতি গোছানো হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা প্লিজ তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করো ক্লাসটা। রোজা বিনতে, প্রিয়, নবিতা, বিশ্বাস চৌধুরী, তোমরা প্লিজ তাড়াতাড়ি ফ্রেন্ডসদেরকে মেনশন করো, তাড়াতাড়ি টাইম লাইনে শেয়ার করো ক্লাসটা। চলো ক্লাসটা শুরু করি, বেশ কিছুজন যুক্ত হয়েছে না। আচ্ছা তার আগে আমি আমাদের কোর্স আরও কিছুদিন যুক্ত হতে থাকুক এবং তার আগে আমি আমাদের কোর্স সম্বন্ধে একটু বলি। আমাদের কোর্সটির নাম হচ্ছে নেবুলা ইবিআই ফর এইচএসসি 26। এটি মূলত 26 ব্যাচের জন্য
এই কোর্সটি 26 ব্যাচের জন্য, এবং এই কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ 20টি বাংলা ক্লাস, 20টি ইংরেজি ক্লাস, 20টি বাংলা ক্লাস এবং 15টি আইসিটি ক্লাস। এবং তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি, তোমাদের সুচি আপু, এবং তার পাশাপাশি আমার আরেকজন পার্টনার আছে অর্ণব ভাইয়া। তোমরা এই কোর্সটিতে সর্বমোট 55টি ক্লাস পাচ্ছ। এখানে একটু ভুল আছে, এখানে 55টি হবে। 55টি ক্লাস তোমরা এই কোর্সের মাধ্যমে পাচ্ছ, এবং তাছাড়াও তোমরা এখানে পাচ্ছ ক্লাস পিডিএফ সহ নোটস, অ্যাডমিশনের গাইডলাইন এবং শিক্ষকদের সাথে লাইভ কাউন্সেলিংয়ের সুযোগ। আমাদের এই কোর্সটিতে যে যে টিচারগুলো আছে বাংলা, ইংলিশ এবং আইসিটি, তারা কিন্তু প্রত্যেকেই ঢাবির শিক্ষার্থী, তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো তোমরা এইচএসসিতে ভালো রেজাল্ট করার পাশাপাশি অ্যাডমিশনের গাইডলাইনও তোমরা আমাদের এই কোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছ। তাই যারা যারা এখনও অবধি আমাদের এই কোর্সের সাথে যুক্ত হওনি, তারা প্লিজ তাড়াতাড়ি আমাদের কোর্সে অ্যাডমিশন বিয়ের পেজে নক দিয়ে তাড়াতাড়ি কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সটির মূল্য হচ্ছে মাত্র 499 টাকা। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জনের জন্য, সবার জন্য না। প্রথম 100 জন যারা ভর্তি হবে তাদের জন্য এটা একটা বিশেষ অফার। তো নাও ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ এই গল্প থেকে, মানে এই কবিতা থেকে। এই কবিতাটা হচ্ছে 26 ব্যাচের জন্য আমি বলবো এটা ইম্পর্টেন্ট, পাশাপাশি যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো চলো আমরা এটা সলভ করি। আর আসলে ইফতারির পরে ক্লাস করতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু সামনে পরীক্ষাটা ভালো রেজাল্টের জন্য আমাদেরকে একটু কষ্ট তো করতেই হবে। তো চলো আমরা শুরু করি। না, নিশা জিজ্ঞেস করেছে যে আজকে বোর্ড কোয়েশ্চেনে কমন পড়বা। এটা শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেনের জন্য না, আমি তোমাকে বলি নিশা, এটা বোর্ড কোয়েশ্চেনের জন্য না। এটা শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন দিয়ে যে স্লাইডটা তৈরি করা হয়েছে তা না। এখানে বোর্ড কোয়েশ্চেনের পাশাপাশি তোমাদের ইম্পর্টেন্ট কিছু টপিকের উপরে কিছু এমসিকিউ করা হয়েছে। হতে পারে এমসিকিউ সরাসরি বোর্ডে কমন পড়ে যেতে পারে, অথবা এখান থেকে রিলেটেড কিছু কোয়েশ্চেন আসতে পারে। এখানে শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন না, এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে স্লাইডটা সাজানো হয়েছে। আর পুরো ক্লাসটা করো, তোমরা বুঝতে পারবে, এবং কবিতার উপরে একটা গোছানো প্রস্তুতি তোমাদের আজকের ক্লাসে ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলো শুরু করি আমরা। হায় তাত, হায় তাত, উচিত কি তব এ কাজ? মেঘনাদের এই উক্তির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি বলে মনে করো? ক, লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা। খ, ভ্রাতুষ্পুত্রকে হত্যায় সাহায্য করা। গ, মাতৃ আজ্ঞা পালন না করা। ঘ, মাতৃভূমির জন্য যুদ্ধ না করা। আচ্ছা, তোমরা বলতে পারবে তাত বলতে কি বুঝাইছে? দেখি তোমরা কারা কারা জানো তাত মানে কি। তাঁত বলতে কি বুঝাইছে এটা বলো। হ্যাঁ, এখানে বিশ্বাস চৌধুরী, দীপায়ন বলেছে এটা 25 ব্যাচে নাই। হ্যাঁ, এটা 25 ব্যাচে নাই। এই কোর্সটা কিন্তু 26 ব্যাচের জন্য। বাট বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা হচ্ছে 26 ব্যাচের জন্য ইম্পর্টেন্ট, এমনকি অ্যাডমিশনের জন্য বেশ ইম্পর্টেন্ট, যার জন্য কিছুটা আমি করিয়ে দিচ্ছি এখান থেকে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তাঁত বলতে কি বুঝিয়েছে একটু তাড়াতাড়ি অ্যান্সার করো। আরিয়ান, ও সবার আগে অ্যান্সার দিয়েছে, ও বলেছে চাচা। দেখি আর কারা কারা জানো। আমি অ্যান্সার জিজ্ঞেস করি নাই, আমি বলেছি তাঁত বলতে কি বোঝায়। তাঁত মানে কি বলো, তাঁত বলতে কি বোঝাইছে? মেঘনা রানী, অমিত সরকার, বিশ্বাস, এটা 26 ব্যাচের জন্য প্লাস 25-এর জন্য। হ্যাঁ, ওরা সব ঠিক বলেছে। শুভ রায়, অমিত সরকার। হ্যাঁ, তাঁত মানে হচ্ছে কাকা, কাকা অথবা বাবা সমতুল্য। মেঘনাদের এই উক্তির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি? এখানে কোনটি হবে? লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশ করতে সাহায্য করা। এখানে মেঘনাদ এবং বিভীষণ, মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে এবং বিভীষণ হচ্ছে রাবণের ভাই। তো এখানে মেঘনাদ আর বিভীষণের মধ্যে সম্পর্ক চাচা এবং ভাতিজা। তো বিভীষণ লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশ করতে সাহায্য করেছিল বলে মেঘনাদ তার এই কাজটাকে পছন্দ করে নাই। তার জন্য উত্তর হবে এটা। চলো দেখে নিই এটার সঠিক উত্তর কি।
হ্যাঁ, যে লক্ষণকে যোগাগারে প্রবেশ করতে সাহায্য করা। ঠিক আছে, চলো দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা, এটা কিন্তু 25 ব্যাচের জন্য, আমি আগেই বলেছি শুধুমাত্র 26 ব্যাচের জন্য আজকের ক্লাসটি না, আজকে 25 ব্যাচের জন্য। যারা 25 ব্যাচে আছে তারা যদি ক্লাসটা করো তারাও বেশ উপকৃত হবে। বলো এটা কি হবে? হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধারায়। এই চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বুঝিয়েছে। জীবন সম্পর্কে উদাসীনতা, খ ঘুমিয়ে থাকা, গ কাব্যগান রচনায় সক্রিয় না হওয়া, ঘ শীতের চাদর মুড়ি দিয়ে থাকা। এখানে আচ্ছা বলো তো এটা কোন কবিতার? কবিতার নামটা একটু বলো তো আমাকে, দেখি কারা কারা চিনতে পারছো কবিতাটা কোনটা। কবিতার নাম বলো, এটা কোন কবিতা সেটা তাড়াতাড়ি জানাও। তাড়াতাড়ি বলো এটা কোন কবিতার লাইন। আমি অ্যান্সার জিজ্ঞেস করি নাই, আমি বলছি এটা কোন কবিতা, কবিতার নামটা বলো। হ্যাঁ, হুমায়রা মকিত ওরা বলেছে তাহারই পরে মনে কবিতাটি, এটা সুফিয়া কামালের রচিত একটি কবিতা। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধারায়। আচ্ছা, এটা লাইনটা আমি ফার্স্ট একটু তোমাদেরকে বুঝিয়ে দিই এবং এর সাথে আর কি কি কোয়েশ্চেন তোমরা পেতে পারো এই গল্প থেকে এটাও একটু বলে দিচ্ছি। হে কবি, নীরব কেন, মানে এখানে সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল আহমেদের অকাল মৃত্যুতে তার মন বেশ ভারাক্রান্ত। মানে সাধারণত আমরা কবিদেরকে কেমন চিনি, বসন্ত আসলে তাদের মনে একটা অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে এবং ভালো লাগা ভালোবাসা থেকে সুন্দর সুন্দর কবিতা রচনা করে থাকে। এবং এই কবিতার জন্যই যে কবি ভক্তরা থাকে, আমাদের মতো যে পাঠকরা থাকে, তারা অধীর আগ্রহে বসে থাকে যে কখন বসন্ত আসবে, কখন আমাদের কবি আমাদের জন্য কবিতা লিখবে। তো কিন্তু সৈয়দ নেহাল আহমেদের অকাল মৃত্যুতে সুফিয়া কামালের মন এতটাই ভারাক্রান্ত, এতটাই বেদনা বিদুর হয়ে আছে যে কখন বসন্ত এলো কখন শীত চলে গেল সে জানতেই পারল না। তো তার জন্য কবি ভক্ত তাকে জিজ্ঞেস করছে, হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধারায়। অর্থাৎ কবি, ফাগুন তো চলে আসছে, আপনি নীরব কেন। নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বোঝাইছে, তোমরা বলো কোনটা হবে। জীবন সম্পর্কে উদাসীনতা, ঘুমিয়ে থাকা, কাব্যগান রচনায় সক্রিয় না হওয়া, শীতের চাদর মুড়ি দিয়ে থাকা, কোনটা হবে তাড়াতাড়ি জানাও। এখানে কিন্তু ম্যাক্সিমাম ভুল উত্তর দিচ্ছ, আবার বলতেছি তাড়াতাড়ি কমেন্টে সঠিক উত্তর দাও, কমেন্টে সঠিক উত্তর দাও কোনটা হবে। হ্যাঁ, দীপায়ন কুমার বলেছে ক, কোনটা হবে বলো, কোনটা হবে সঠিক উত্তর। ম্যাক্সিমামই হ্যাঁ, আরিয়ান সালাজার ও সঠিক বলেছে। দীপায়ন তুমি বারবারই ভুল বলছো, এটা আরেকবার বলো কি হবে, তাড়াতাড়ি জানাও কি হবে এটার। হ্যাঁ, বিশ্বাস চৌধুরী সঠিক বলেছো, তুমি গত ক্লাসেও বেশ অ্যাক্টিভ ছিলে, ইনশাল্লাহ এই ক্লাসেও বেশ অ্যাক্টিভ থাকবে আশা করছি। শুভ রায়, কেউ বলছে গ, কেউ বলছে ক, আসলে এটা বেশ কনফিউজিং। এটা কোন বোর্ডে এসেছে, বোর্ডে বলতে পারবো না, কিন্তু এই কোয়েশ্চেনটা বেশ ট্রিকি মনে হয়েছে আমার কাছে। দেখো এখানে কিন্তু এক একজন এক এক রকমের উত্তর বলছে, কেউ বলছে ক, কেউ বলছে গ। তো দুইটার ভিতরে ওরা মার প্যাচ লাগিয়ে দিচ্ছে, যেমন বিশ্বাস বলেছে গ, তারপরে পূর্ণিমা আবার বলছে ঘ, দীপায়ন বলছে ক, এক একজন এক এক রকমের উত্তর বলতেছে, এরা সবাই আমাকে কনফিউজ করে দিচ্ছে। চলো দেখি এটা সঠিক উত্তর কী হবে। জীবন সম্পর্কে উদাসীনতা, জীবন সম্পর্কে কবির জীবনের সাথে কবি ভক্ত বা পাঠকের জীবনের কোনো লেনাদেনা নাই আসলে। কবি কবিতা লিখবে, আমরা কবিতাটা পড়বো, এটাই তো। তো এটা হবে না। যারা যারা ক বলেছ দেখো কটা ভুল অ্যান্সার। ঘুমিয়ে থাকা, ন, এটা হবে না। কাব্যগান রচনায় সক্রিয় না হওয়া, ইয়েস। নীরব কেন, বসন্ত চলে আসছে, ফাগুন চলে আসছে, কিন্তু কবি এখনো কবিতা লিখছে না, এইটার জন্যই কবি ভক্ত তাকে জিজ্ঞেস করছে নীরব কেন, কাব্যগান রচনায় সে সক্রিয় না। এইটা হবে সঠিক। যারা যারা গ বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সঠিক বলেছ। অনেকেই দেখছি গ বলেছে, হ্যাঁ অনেকে মর্জিনা ও ক বলেছে।
চলো দেখি এটা সঠিক উত্তর কি হবে। এই যে দেখো, কাব্যগান রচনায় সক্রিয় না হওয়া। শোনো, তোমাদের আজকে এই যে ক্লাসটার মাধ্যমে আমি শুধুমাত্র যে এই কোয়েশ্চেনগুলো সলভ করাবো এমন না, এই কবিতার উপর একটা 80% গোছানো প্রস্তুতি তোমাদের হয়ে যাবে আজকে ক্লাসের মাধ্যমে। মনোযোগ দিয়ে একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো। আসলে রমজান মাসে ইফতারের পর ক্লাস করতে একটু কষ্ট হয়, আমারও কষ্ট হচ্ছে, বাট কিচ্ছু করার নাই। সামনে তোমাদের এক্সাম, একটা বেটার রেজাল্টের জন্য হলেও ক্লাসটা করা লাগবে। তাড়াতাড়ি ক্লাসটা সবাই নিজেদের টাইম লাইনে শেয়ার দাও এবং ফ্রেন্ডসদেরকে মেনশন করো। চলো, মাহফুজ রহমান ও বেশ খুব দ্রুত দেখছি। আগে প্রশ্নটা পড়ি। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়? ক, রক্তে রঞ্জিত বর্ণমালা, খ, রক্তে রঞ্জিত জামা, গ, পতাকার লাল রং, ঘ, শহীদের ঝলকিত রক্তের বুলবুল। দেখি এটা কোনটা হবে, তাড়াতাড়ি জানাও। এখানে কিন্তু ক আর ঘ এর ভিতরে তোমরা প্যাচ লাগাই ফেলছো। অনেকে আবার আমি প্রশ্ন পড়ার আগে থেকে অ্যান্সার করছে, এটা তোমরা কিন্তু প্যাচ লাগিয়ে ফেলতেছো। বলো এটা কোনটা হবে? হ্যাঁ, অপরাজিতা, অমিত, ঐশী, শিহাব, দীপ্ত, বিশ্বাস চৌধুরী, ওরা সবাই সঠিক বলেছে। আরিয়ান, হ্যাঁ ওরা সবাই সঠিক বলছে। এটা হবে শহীদের রক্তে ঝলকিত বুদবুদ। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। এখানে এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এটা কিন্তু আমার কাছে ট্রিকি মনে হয়নি। যারা মূল কবিতাটা ভালো করে পড়েছে, সারমর্মটুকু ভালো করে পড়েছে, ইনশাল্লাহ এই কোয়েশনটা আমার দেখা মাত্রই হয়ে যাওয়ার কথা। তোমরা অনেকে দেখছি ভুল করছো, কেন ভুল করছো জানি না, হয়তো তোমাদের গল্পটা সুন্দর করে পড়া নাই। বাট পড়া না থাকলেও সমস্যা নাই, আমাদের যে নেবুলা ইবিআই কোর্সটি আছে, কোর্সে তোমরা প্রত্যেকটি গদ্য, প্রত্যেকটি পদ্য, খুঁটিনাটি বেসিক টু অ্যাডভান্স তোমরা প্রায় 60টির মতো ক্লাস এবং 20টি মডেল টেস্ট পেয়ে যাবে। এটার মাধ্যমে তোমাদের বাংলা ফুল সিলেবাসটা সুন্দর করে কমপ্লিট করে দেওয়া হবে। তো চলো দেখি এটার উত্তর কি হয়। এই যে দেখছো, যারা যারা সঠিক বলেছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা ভুল বলেছো তাদেরকে কোনো সমস্যা নেই। যে গল্পগুলো আছে, এই গল্পগুলো তোমাদেরকে আরেকটু বেসিক টু অ্যাডভান্স সুন্দর করে করিয়ে দেওয়া হবে, তখন ইনশাল্লাহ আর কোনো ভুল হবে না। এই দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে? এইটা খুবই সহজ, এটা না পারার কিছু নাই। এটা যে গল্প পড়ে নাই সেও বলে দিবে, বিকজ ফেব্রুয়ারি মাসে কোন ফুল ফোটে? ফেব্রুয়ারি মাসে আমরা পথে প্রান্তরে বেশিরভাগ সময় কৃষ্ণচূড়া ফুলটিকেই দেখতে পাই। তো এটার উত্তর কি হবে তাড়াতাড়ি জানাও দেখি। কোনটি হবে বলো? 4-এর উত্তর কোনটা হবে? এইটা খুবই সহজ, এটা সবারই পারার কথা, তাড়াতাড়ি জানাও কোনটা হবে। এটা এত স্লো হলে হবে না, তাড়াতাড়ি জানাও কোনটা হবে এটা। হ্যাঁ, এটা হবে কৃষ্ণচূড়া। হ্যাঁ, লক্ষ্মী রানী, আশরাফুল, অভ্র, শিহাব, বিশ্বাস চৌধুরী, তোমাদেরকে থ্যাংক ইউ, তোমরা সঠিক উত্তর বলেছো। অবশ্যই এই কোশ্চেনটা খুবই সোজা ছিল, না পারলে তোমাদেরকে বকা দিতাম। এই যে দেখো কৃষ্ণচূড়া। 5 নম্বর কোয়েশ্চেন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? উচ্চারিত সত্য, অরণ্য এবং সাপদের কথা, প্রবাহমান নদীর কলতান, ঝড়ের আর্তনাদ। বলো এটা কোনটা হবে, তাড়াতাড়ি বলো। 5-এর উত্তর কোনটা হবে? 5-এর উত্তর কোনটা হবে? কি হবে বলো, তাড়াতাড়ি বলো কি হবে। আরিয়ান সালজার ও বলেছে ঘ। ঐশী, কোনটা হবে?
হাবিবা, তহিদুল, সায়েম, ইমা, কেউ বলছে ক, কেউ বলছে ঘ। তোমরা প্যাচ লাগাই ফেলতেছে, ইভেন তোমাদের প্যাচের কারণে আমিও কনফিউজ হয়ে যাচ্ছি। চলো দেখি এটা কি হবে। উচ্চারিত সত্য, ন। এটা হবে না। অরণ্য এবং সাপদ, প্রবাহমান নদী, এটাও হবে না। তিনটাই হবে না। থাকে কি, ঝড়ের আর্তনাদ। শোনো, এই যে এই লাইনটা কিন্তু তোমাদের সরাসরি তোমাদের মূল বই থেকে তুলে দেওয়া। যারা কবিতাটা, আসলে সত্যি বলতে কি কবিতা পড়তে অনেকেরই ভালো লাগে না, ইভেন আমারও ভালো লাগতো না কবিতা, কিন্তু ভালো রেজাল্ট করার জন্য হলেও যেটা পছন্দ না সেটাও পড়তে হবে। হ্যাঁ, অনেকেই দেখছি সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে থ্যাংক ইউ। বিশ্বাস চৌধুরী, সায়েম, দীপায়ন কুমার। আর তোমরা যারা এখনো অবধি তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করনি, তারা দ্রুত ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। মুকিত, আজকের ক্লাসে ছেলের সংখ্যা একটু বেশি দেখছি। গত ক্লাসে আমার মেয়েরা বেশি ছিল, আজকের ক্লাসে ছেলেরা বেশি। মেয়েরা কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি ফ্রেন্ডসদেরকে মেনশন করো। ঠিক আছে, চলো দেখি এটা সঠিক উত্তর কি। 6 নম্বর প্রশ্ন, আবারও সেই কবিতা। তাহারই পরে মনে কবিতায় অর্ঘ্য বিরোচন শব্দটি দ্বারা কি বুঝিয়েছে? অর্ঘ্য বিরোচন। আচ্ছা, অর্ঘ্য বিরোচন শব্দের অর্থটা বলতে পারবা? এখানে এই কোয়েশ্চেনটা আমি করছি না, তোমাদের কাছে আমি কোয়েশ্চেন করছি। অর্ঘ্য বিরোচন এটার সঠিক স্পেসিফিক মিনিং কি? এটা কিন্তু মূল বইয়ের শব্দার্থ থেকে তুলে দেওয়া হয়েছে, শব্দার্থ তো রয়েছে। দেখে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, এটার নাম কি? মোহাম্মদ সিয়াম, বিশ্বাস চৌধুরী, মোহাম্মদ আশাদুল, মনসুর আহমেদ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি জানাও এটা কি হবে। না, আমি উত্তরটা জানতে চাইনি, আমি তোমাদেরকে বলেছি অর্ঘ্য বিরোচন বলতে আসলে কি বুঝিয়েছে। অর্ঘ্য বিরোচনের শব্দ স্পেসিফিক মিনিং কি? তোমাদের মূল বইতে কিন্তু অর্ঘ্য বিরোচন এটা সরাসরি তুলে দেওয়া হয়েছে। তাড়াতাড়ি বলো এটার আসল অর্থ কি হবে। অর্ঘ্য বিরোচন মানে কি? তাড়াতাড়ি বলো। আমার স্টুডেন্টরা দেখছি খুব অ্যাডভান্স, আমার থেকেও অ্যাডভান্স, প্রশ্ন বলার আগেই উত্তর বলে দিচ্ছে। হ্যাঁ, ঐশী, পূজার অর্ঘ্য শব্দের অর্থ পূজার সামগ্রী। হামিদ, অঞ্জলি বা উপহার রচনা। হ্যাঁ, ঠিক বলেছো তোমরা। আর কারা কারা জানো বলো। উত্তরটা পরে দিও, প্রশ্নের উত্তর পরে দিও, আগে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। অর্ঘ্য শব্দের অর্থ কি? সিয়াম আহমেদ বলেছে জানি না। ঠিক আছে, জানো না যখন বলে দিচ্ছি। অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে, অর্ঘ্য মানে অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য মানে কি? ফুল। ফুল বলতে পারো, পুষ্প বলতে পারো। বিরোচন মানে দেওয়া। অর্ঘ্য বিরোচন মানে কোনো উপহার বা কোনো ফুল কাউকে দেওয়া। তো এটা সঠিক উত্তর কি হবে? ঋতুরাজ বসন্তকে বরণ করা, ফুলের বন্দনা গীতি, গ বসন্তের আগমনী গান, ঘ অঞ্জলি বা উপহার। এখানে দেখছি অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। আসলে আমার স্টুডেন্টরা একটু বেশি স্মার্ট, ওরা আমার প্রশ্ন বলার আগেই উত্তর দিয়ে দিয়েছে। এখানে এটা সঠিক উত্তর হবে অঞ্জলি বা উপহার রচনা। ঠিক আছে, চলো দেখি সঠিক উত্তর কি হয়। এই তো ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, ওই যে আবারও মেঘ, বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার রাবণ অনুজ। আচ্ছা, অনুজ বলতে কি বোঝায় একটু বলবে আমাকে? অনুজ বলতে কি বুঝাইছে? অনুজ মানে কি? তাড়াতাড়ি বলো, অনুজ বলতে কি বোঝায়?
অনুজ বলতে কি বুঝিয়েছে? হ্যাঁ, 7 নম্বর প্রশ্নে অনুজ মানে কি? আমরা কথায় বলি না সে আমার অনুজ, মানে সে আমার ছোট। আবার আমরা বলি সে আমার জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ মানে বড়। তো এখানে রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাইকে বোঝানো হয়েছে। আমি আগেও তোমাকে বলেছিলাম যে রাবণের ছোট ভাই হচ্ছে বিভীষণ এবং রাবণের ছেলে হচ্ছে মেঘনাদ। তো এখানে রাবণের অনুজ বলতে বিভীষণকে বুঝিয়েছে। যারা এইচএসসি 25 আছো তাদেরকেও বলছি তোমরা এটা পড়তে পারো, বিকজ তোমাদের অ্যাডমিশনের জন্য এটা বেশ ইম্পর্টেন্ট। এবং 26 যারা আছো তাদেরকে আমি বলবো তোমাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। চলো দেখি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, তাহারই পরে মনে কবিতায় এর চরণ দ্বারা কি প্রকাশিত হয়েছে? বাতাবি নেবুর ফুল, প্রকৃতির বর্ণনা, গাছের বর্ণনা, কবির হাহাকার, কবির ব্যক্তিগত উচ্ছ্বাস। কি হবে বলো? এটা কিন্তু বেশ ট্রিকি টাইপের কোয়েশ্চেন, আর ট্রিকি দেখেই আমি স্লাইডে এটা অ্যাড করেছি। দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো আমাকে, তাড়াতাড়ি বলো। 8 নাম্বার কি হবে? এখনো 7-এ পড়ে আছো, তাড়াতাড়ি বলো 8-এ কি হবে? মাহফুজুর রহমান, বাহ, ও সবার আগে অ্যান্সার করেছে, থ্যাংক ইউ তোমাকে। কোনটা হবে এটা? কিন্তু তুমি ভুল বলেছো, ও সবার আগে অ্যান্সার করেছে, বাট দুঃখজনিতভাবে ও ভুল অ্যান্সার করেছে, মানে কোনো সমস্যা নেই, সঠিক উত্তর তো আমি এখনই করিয়ে দিব। মারিয়া, অন্ধকার জীবন, উম্মে হাবিবা, এই তো আমার মেয়েরা ফিরে আসছে। এখন ছেলেরা পিছিয়ে গেছে, ছেলেরা কই? তাড়াতাড়ি কমেন্ট করো। কোনটা হবে এটা সঠিক উত্তর? আমি প্রকৃতির বর্ণনা, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, কেউ যেন ভুল করেও প্রথমটা বলো না, বিকজ এখানে কবি জিজ্ঞেস করছে তার কবি ভক্তকে, মানে কবির স্বামী মারা যাওয়ায় তার মনে এতটাই কষ্ট, সে জিজ্ঞেস করছে বসন্তকে চলে আসছে, বসন্তের যে আলামতগুলো, মানে বাতাবি নেবুর ফুল ফোটা, তারপরে হচ্ছে বসন্তে চারপাশে কৃষ্ণ মানে ফুল ফোটা, তাই উনি মানে মনে একটা কষ্ট নিয়ে জিজ্ঞেস করছে যে বাতাবি নেবুর ফুল কি ফুটেছে, মানে কি বসন্ত কি এসেছে, মানে সে জানেই না কখন বসন্ত আসছে কখন বসন্ত চলে গেছে। তো এটা হবে কি প্রকৃতির বর্ণনা, এটা হবে না, কেউ যেন ভুল করেও এটা বললো না, এটা হবে না। আচ্ছা, গাছের বর্ণনা, নো, গাছের বর্ণনা মোটেও না। কবির ব্যক্তিগত উচ্ছ্বাস, উচ্ছ্বাস বলতে কি বুঝিয়েছে? উচ্ছ্বাস বলতে বোঝায় হচ্ছে কোনো কিছুর প্রতি আনন্দ, বাট কবির তো স্বামী মারা গিয়েছে, সে তো বসন্তের খোঁজই রাখে নাই, তাহলে উচ্ছ্বাস কেমনে হয়? তো উচ্ছ্বাস এটা হবে না, থাকে কোনটা? কবির হাহাকার। যারা যারা এটা বলেছে তাদেরকে থ্যাংক ইউ। অনেকে দেখি কারা কারা এবার সঠিক বলেছে। আচ্ছা, মোহাম্মদ, ও একটু আপসেট আসলে, আসলে কমেন্ট তো অনেকেই করছে। ক্লাস তোমাদের কিন্তু ইফতারির পরে আসলে সময়টা অনেক স্বল্প, একটু পরে আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যেতে হবে অনেকেই, তার কারণে দ্রুত ক্লাসটা শেষ করাচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও। আর কারোর নাম বলতে যদি একটু মিস্টেক হয় দেন তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, মনোযোগ দিয়ে ক্লাসটা করো তোমরা আজকে। এই যে কবির হাহাকার। 9 নম্বর, শপে আত্মাকে শপথের কোলাহলে, 18 বছর বয়স কবিতায় চরণটিতে কি প্রকাশ পেয়েছে? শপে আত্মাকে শপথের কোলাহলে, বলো এটা দ্বারা কি বুঝাইছে? সাহসিকতা, সহমর্মিতা, পদক্ষেপের দৃঢ়তা, তারুণ্যের ক্ষুব্ধতা। দেখি তাড়াতাড়ি বলো। ঠিক আছে, তাড়াতাড়ি বলো এটার উত্তর কি হবে? বিশ্বাস চৌধুরী, আসাদুল, সুমনা, সিয়াম, মিম, ওরা দেখছি সবাই সঠিক উত্তরই দিচ্ছে, কিন্তু অনেকে আবার দেখছি উল্টাপাল্টাও বলতেছে। তাড়াতাড়ি বলো এটার উত্তর কি হবে, তাড়াতাড়ি জানাও।
তাড়াতাড়ি বলো, এটা সঠিক উত্তর কি হবে? সাহসিকতা? নো, সাহসিকতা এখানে সাহসিকতা হবে না। সহমর্মিতা? না, সহমর্মিতা কোনো কিছু আমি দেখছি না এখানে। তারুণ্যের ক্ষুব্ধতা? নো, এটাও হবে না। পদক্ষেপ এটা হবে। শপে আত্মাকে শপথের কোলাহলে। আচ্ছা, এই চরণটা একটু বিশ্লেষণ করি যাতে এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আসলে তোমরা সহজে অ্যান্সার করতে পারো। এই কবিতাটা আমার মনে হয় অনেকেরই বেশ ভালো করে পড়া আছে, যাদের পড়া নেই কোনো সমস্যা নেই, আমরা আমাদের কোর্সে পড়িয়ে দিব। তার পাশাপাশি এখন একটু ডিটেলস বলি। এই যে শপে আত্মাকে শপথের কোলাহলে বলতে কি, 18 বছর যে বয়স। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, কিছুদিন আগে আমাদের জুলাই বিপ্লব হয়েছিল, তার আগে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। তোমরা দেখো এই জুলাই বিপ্লবে কিন্তু ম্যাক্সিমাম যারা যোদ্ধা ছিল তারা কিন্তু ম্যাক্সিমাম 18-19 এইরকম বয়সের যারা, তারাই কিন্তু যুদ্ধ মূলত করেছে আর কি, তারা আন্দোলনে বেশি সক্রিয় ছিল। তো এই বয়সে তারা আন্দোলনটা কেন করেছে? মানে এই বয়সে এমন একটা বয়স, এখানে মানে কোনো কিছু ভাবা চিন্তার দরকার পড়ে না। কোনো সমস্যার সমাধান করতে তারা মানে যে কোনো সমস্যার সমাধান তারা নির্দ্বিধায় এগিয়ে আসে। যারা আমরা মানে আমাদের যারা বয়সে বড় সিনিয়র, ওরা একটা কাজ করতে গেলে এটা ভাবে একবার, কাজটা কি ভালো হবে না খারাপ হবে, এটার পজিটিভ দিক কি, এটার নেগেটিভ দিক কি, এটা সম্পূর্ণটা তারা ভাবে। বাট 18 বছর বয়সে যারা আমরা আছি, তারা কিন্তু কোনো কিছু করার আগে ভাববে না যেটা নেগেটিভ কি পজিটিভ। করা দরকার মানে করব, আন্দোলনে যাওয়া দরকার মানে যাব। এই যে হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলে, এটা পদক্ষেপ নাই। এটার কারণে এটা বলা হয়েছে পদক্ষেপের দৃঢ়তা। এই যে 10 নম্বর, আমরা বেশ দ্রুত আগাচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো, দ্রুত ক্লাসটা শেষ করে দিব। আর ক্লাসের মধ্যে যদি কোনো কিছু বুঝতে না পারো, বা একটা টপিক যদি বুঝতে না পারো, অথবা কোন এমসিকিউটা বুঝতে না পারোনি, অথবা সেটা আমাকে যদি আরেকবার বলতে হয় সেটা আমাকে জানাবে। আমি তোমাদের সাথে তোমাদের জন্য একটা এমসিকিউ প্রয়োজন পড়লে 10 বার করিয়ে দেব, কোনো সমস্যা নেই। দেখো এটা কি হয়। ফেব্রুয়ারি 1969 কবিতায় ভাষার সহিত সালামের নাম কয়বার ব্যবহার করা হয়েছে? সালামের নাম কয়বার উল্লেখ করা হয়েছে? এই কোয়েশ্চনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তোমাদেরকে একটা কথা বলে আমি, বোর্ড কোয়েশ্চন কিন্তু এইরকম ধরনের কোয়েশ্চনই আসবে। তোমরা প্লিজ তোমাদের এই কবিতাটা ভালো মতো পড়বে, এবং ওখানে কবিতা পড়ার সময় অবশ্যই হাতে একটা মার্কার পেন নেবে এবং ওখানে আন্ডারলাইন করবে যে সালাম নামটা এতবার উল্লেখ আছে, পাশে লিখে নেবে যে সালাম এতবার, বরকত এতবার, রফিক এতবার। এই নামগুলো তোমরা ইন্ডিকেট করে রাখবে, বিকজ হয়তো এটা কোনো একটা বোর্ডে এসেছে যে সালামের নাম কয়বার ব্যবহার করা হয়েছে। এমনও আসতে পারে যে সালামের পরিবর্তে রফিক দিল বা বরকত দিল। তাই এই ধরনের যে এমসিকিউগুলো থাকে এইগুলো তোমরা তোমাদের বোর্ড বইতে মার্কার পেন দিয়ে মার্ক করে রাখবে। চলো, এটা সঠিক উত্তর কী হবে বলো দেখি। অভ্র এটা সঠিক উত্তর কি হবে তাড়াতাড়ি বলো। আচ্ছা, তার আগে একটু বলো তো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ? একটু নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে অনেকেই বলতেছে। তোমরা কি আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ অথবা শুনতে পাচ্ছ? আমার লাইভে কি কোনো সমস্যা হচ্ছে? একটু তাড়াতাড়ি বলো আমাকে। কোনটা হবে এটা সঠিক উত্তর? 3 বার, 4 বার, 5 বার, না 6 বার? সুমনা ও বলেছে খ হবে, মানে 4 বার। মারিয়াম বলেছে 4 বার। শুভ, মুকিত, অভ্র, হ্যাঁ ওরা সবাই বলেছে 4 বার, মানে এটা 4 বারই হবে। আর তোমাদেরকে যেটা আমি বললাম, বোর্ড বইতে সালাম, রফিক, বরকত এই কবিতায় যে কয়টা নাম আছে সে কয়টা নাম কয়বার করে উল্লেখ করা হয়েছে এটা ভালো মতো পড়ে নিবে। তো সালাম কয়বার? সালাম 4 বার, 4 বার। 11 নম্বর, তাহারই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে?
পুষ্পশূন্য দিগন্তের পথে। পুষ্পশূন্য দিগন্ত বলতে কি বোঝায়? পুষ্পশূন্য মানে কি? শীতকাল। তোমরা শীতকালে একটা জিনিস দেখেছো, শীতকালে কিন্তু গাছের পাতা ঝরে যায়, গাছে কোনো ফুল আমরা দেখতে পাই না। কিন্তু যখনই শীতকাল চলে যায়, বসন্তকাল আসে, বসন্তকালে পুরো গাছ, মানে শীতকালে যেই গাছটা একদম শূন্য হয়ে গিয়েছিল, কোনো পাতা নেই, ফল নেই, ফুল নেই, বসন্তকালে সেই গাছটাই কিন্তু পুরো সুন্দর ফুলে ভরে যায়। এই জন্যই কিন্তু কবিদের কাছে বসন্তকালটা বেশি ইম্পর্ট্যান্ট। তারা বসন্তকালেই কবিতা লেখার জন্য অনুপ্রেরণা পেয়ে থাকে। কোনটা হবে এটা সঠিক উত্তর? ঐশী, সুমনা, আশাদুল, মাহফুজ। আমি অপশন বলার আগেই ওরা অ্যান্সার বলে ফেলছে, তার মানে এই কবিতা তাদের ভালো মতোই পড়া আছে। কোনটা হবে বলো? কুহেলি উত্তরী? নো, এটা হবে না, কুহেলি উত্তরী হবে না। ঋতুরাজন? নো, ঋতুরাজন বলতে বসন্তকে বুঝাইছে। এখানে পুষ্পশীর্ণ দিগন্ত মানে মাঘ, শীতকাল। আর শীতকালে বাংলা কোন মাস? শীতকালে বাংলা হচ্ছে মাঘ মাস, মানে মাঘের সন্ন্যাসী, মানে শীতকালকে মাঘের সন্ন্যাসী বলে সম্বোধন করা হয়েছে। বারো নম্বর, ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? সালাম, বরকত, শফিউর, মতিউর। এটার উত্তর তোমরা বলবে, আমি আগে সলভ করবো না, তোমরা আগে বলো এটার উত্তর কি হবে। এটা হচ্ছে বলো কি হবে? মুকিত, মিতু, কেয়া, মারিয়াম। কি রে, সব তো দেখছি মেয়ে, ছেলেরা কই? ছেলেরাও তাড়াতাড়ি কমেন্ট করো। তাড়াতাড়ি বলো কোনটা হবে এটা। ঐশী বলেছে বরকত। কোনটা হবে এটার উত্তর? সবাই বলছে বরকত। কোনটা হবে? আরিয়ান বলছে, আবার সালাম, আবার অনেকে বলছে গ। কোনটা হবে এটার উত্তর? তাড়াতাড়ি জানাও। দেখছো, কেউ বলছে ক, কেউ বলছে খ। তোমরা আসলে এই ক আর খ এর মধ্যে আমাকে কনফিউজ করে দাও, দেখি চলো সঠিক উত্তরটা কি হবে। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? সালাম? নো, সালাম এটা হবে না। কারণ সালাম না হওয়ার কারণ বলি, এই লাইনটা কিন্তু কবিতা থেকে ডাইরেক্টলি তুলে দেওয়া হয়েছে। তোমরা যারা কবিতা অনেকে পছন্দ করো না বা কবিতা থেকে কোয়েশ্চন আসলে অনেক সময় কনফিউজ হয়ে যাও, তাদেরকে একটা কথা বলি, একটু কষ্ট হলেও কবিতার লাইনগুলো তোমাদেরকে ধরে ধরে মার্কার পেন দিয়ে 1 থেকে 2 বার করে পড়তে হবে, না হলে কিন্তু কখনোই তোমরা বোর্ড কোয়েশ্চন সলভ করতে পারবে না। তাহলে এটার উত্তর শফিউর হবে না, মতিউরও হবে না, বরকত হবে। 13 নম্বর কোয়েশ্চেন আমরা খুব দ্রুতই শেষ করে দিব, একটু পরে আমাদের নামাজ শুরু হবে, তারাবির নামাজ, খুব দ্রুতই শেষ করে দিব, একটু ধৈর্য সহকারে থাকো আমাদের সাথে। কোনটা হবে 13 নম্বরের উত্তর? 13 নম্বরের উত্তর বলো। ফেব্রুয়ারি 1969 কবিতা 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়? স্মৃতিময়তার, অনাবিলতার, চেতনার, নাকি ঘাতকের? কোনটা বলো? 21-এর কৃষ্ণচূড়া। আচ্ছা, 1969 সালে কিন্তু ফেব্রুয়ারি মাস আসলে আমরা দেখতে পারি যে আশেপাশে অনেক বেশি কৃষ্ণচূড়া। আমার ক্যাম্পাস, আমার ঢাবির ক্যাম্পাসে কিন্তু আশেপাশে তাকালেই দেখবে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। তো এই কৃষ্ণচূড়া ফুলকে কি মানে কেমন রঙের সাথে তুলনা করা হয়েছে? স্মৃতিময়তা? নো, এটা হবে না। অনাবিলতা? নো। ঘাতক? না।
কৃষ্ণচূড়ার রং কিন্তু লাল হয়, কমলা হয়, এটা উজ্জ্বল সুন্দর একটা রং হয়। আচ্ছা, কৃষ্ণচূড়া ফুল কার কার পছন্দ এটা একটু তাড়াতাড়ি বলো তো। কৃষ্ণচূড়া ফুল কার কার পছন্দ? আমার মেয়েরা কই? কৃষ্ণচূড়া ফুল কার কার পছন্দ এটা বলো। উত্তর জানতে চাইনি, কৃষ্ণচূড়া ফুলটি কার কার পছন্দ এটা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, জান্নাতি ইসলাম ও বলেছে ওর ভালো লাগে। উত্তরটা পরে দিব, আগে বলো কৃষ্ণচূড়া ফুলটি কার কার ভালো লাগে। আসলে বসন্তকাল আসলে অন্য কোনো ফুলের দিকে আকৃষ্ট না হলেও কৃষ্ণচূড়া ফুলটাকে একটু বেশি ভালো লাগে। হুরাইরা, আশাদুল, মরিয়ম, জান্নাতি, কেয়া, তানজিন, ওরা আমি প্রশ্ন বলার আগে ওরা উত্তর দিয়ে দিয়েছে। তো এটা হবে কি? চেতনা। আচ্ছা, এখানে যদি বলা হতো যে কালো রং, কৃষ্ণচূড়ার পরিবর্তে যদি কালো এরকম কোনো কিছু বলা হতো তাহলে তোমরা বলতাম ঘাতক, মানে ঘাতকের রং কালো, বাট চেতনার রং লাল, অর্থাৎ কৃষ্ণচূড়ার রং। চোদ্দ নম্বর, এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস এ দ্বারা কি বোঝানো হয়েছে? এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই যে 18 বছর যে একটা বয়স, এই বয়সটা কি? এই বয়সে তো সাধারণত আমরা মানে কোনো পদক্ষেপ নেওয়ার আগে বা কোনো কাজ করার আগে ভাবি না, হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলি। ডিসিশন নেওয়ার ওইটার পজিটিভ ওয়ে মানে কোন দিকে যাবে, ওইটা পজিটিভ ওয়েতে যাবে না নেগেটিভ ওয়েতে যাবে এটা আমরা দেখি না। আমাদের কোনো কিছু করতে হবে মানে করতে হবে, এটা করেই ফেলি। তো এই যে লক্ষ্য দীর্ঘশ্বাস, কালো লক্ষ্য দীর্ঘশ্বাস মানে কোনো একটা কাজের জিনিস ওইটার পরিণাম ভালো হবে না খারাপ হবে এটা ভাবার আগে যে তারা হুটহাট করে কাজটা করে ফেলে, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, এটা সঠিক উত্তর কি হবে বলো? 14 কি হবে? মাহফুজ ও বলেছে গ। শিহাব, শিহাব, সজীব, লক্ষ্যরানী, কোনটা হবে এটার উত্তর? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো এটার উত্তর কি হবে, তাড়াতাড়ি জানাও। হ্যাঁ, ওরা সবাই সঠিক উত্তরই বলছে, তার মধ্যে আবার অনেকে আবার উল্টাপাল্টাও বলছে। প্রাণ বিসর্জন কোনটা হবে? এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, প্রাণ বিসর্জন এটা হবে না। আচ্ছা দাঁড়াও দেখি, এই যে দেখো এটার উত্তর হবে ব্যর্থতার দীর্ঘশ্বাস। কারা কারা সঠিক উত্তর বলেছে? ম্যাক্সিমাম সবাই জীবনের ঝুঁকি বলেছে। জীবনের ঝুঁকি এটা হবে না, এখানে ব্যর্থতার দীর্ঘশ্বাস। এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, অর্থাৎ ওই যে বললাম কোনো কাজ করার আগে ভাবে না কাজটা করলে আমি ব্যর্থ হব নাকি আমি সফল হব, এটা তারা ভাবে না। কিন্তু যখন এই যে কালো, এটা তোমাকে আমি বলি, যখন কালো কথাটা উল্লেখ আসবে, কালো বলতে কিন্তু নেগেটিভ পোর্শনটা বোঝায়। অনেকে আছে কবিতার মিনিং বোঝো না, তাদেরকে বলি শর্ট একটা ওয়ে তোমাদেরকে আমি বলতেছি, এটা হচ্ছে চুরি বিদ্যা টাইপের একটা জিনিস। এখানে কালো বলতে কি নেগেটিভ বোঝাচ্ছে, তো নেগেটিভ মানে নেগেটিভ কোনটা? ব্যর্থতার সাথে নেগেটিভটা বেশি যায়, প্রাণ বিসর্জনের সাথে যায় না। জীবনের ঝুঁকি, ভীতির বার্তা, এটাও দেখো ভীতির বার্তা, এটা ক্রস। জীবনের ঝুঁকি যারা যারা বলেছো ম্যাক্সিমামই এটাই বলেছে, বাট এটা হবে না। ব্যর্থতার দীর্ঘশ্বাস, ব্যর্থতার কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, এখানে মেইন লাইন হচ্ছে এটা, তো সঠিক উত্তর হবে এটা।
আবার সে একই কবিতা তাহারই পরে মনে। আসলে এই কবিতাটা আমার ব্যক্তিগতভাবে বেশ পছন্দ। ইভেন ম্যাক্সিমাম মেয়েদেরকেই বলবো, মেয়েরা এবং ছেলেরা তাদেরই এই কবিতাটা বেশ পছন্দ। বিকজ এই কবিতার মধ্যে একটু মানে একটা অন্যরকম একটা আবেগ কাজ করে আর কি। ফলো কোনটা হবে এটা? তাহারই পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্প সাজ। উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? কোথা তব নব পুষ্পের সাজ, বলো এটা কার উদ্দেশ্যে বলা হয়েছে? কোনটা হবে এটার উত্তর? বিশ্বাস চৌধুরী, তারপরে হচ্ছে ঐশী। ঐশী বলেছে ভক্ত। নো, এটা ভক্ত হবে না। উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়? তো কোথা তব নবপুষ্প সাজ মানে এখানে ভক্ত কবির কাছে জিজ্ঞেস করছে। তুমি তো আগেও বলেছি, বসন্ত আসলে কবির মনে এক অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা, একটা আনন্দ কাজ করে। কিন্তু তার স্বামী মারা যাওয়ায় কবির মনে কোনো আনন্দই পাচ্ছে না। তো কবি ভক্ত জিজ্ঞেস করছে যে কবি, বসন্ত তো চলে আসছে, বসন্ত চলে আসলো, কিন্তু তোমার পুষ্প সাজ কোথায়? মানে কবি ফুল দিয়ে সাজে নাই, এজন্য এটাকে কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করছে। সঠিক উত্তর হবে কবি। ওই দেখো, কবি হবে সঠিক উত্তর। দেখি কারা কারা সঠিক বলেছ। পনেরো। শিহাব, হ্যাঁ আমি সঠিক উত্তর বলে দেওয়ার পরে তোমরা সঠিক উত্তর বলছো। শিহাব, তারপরে আসাদুল, নাহিদ, হেলাল। হ্যাঁ তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আমরা ক্লাসটা। তার আগে আমাদের আরেকবার একটু তোমাদেরকে জানিয়ে দিই আমাদের কোর্স সম্বন্ধে। নেবুলা ইবিআর ফর এইচএসসি 26 ব্যাচ। এই কোর্সে তোমরা পাচ্ছ 20টি ক্লাস, 20টি ইংরেজি ক্লাস, 20টি বাংলা ক্লাস এবং 15টি আইসিটি ক্লাস। সর্বমোট 55টি ক্লাস তোমরা এখানে পাচ্ছ। তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু আছি আমি, তোমাদের সূচি আপু। তো এখন তোমাদের ফ্রি ক্লাস চলতেছে। ফ্রি ক্লাসগুলোতে তোমাদের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সলভ করানো হচ্ছে। বাট মূল কোর্সের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে তোমরা প্রত্যেকটি গদ্য, পদ্য, সহপাঠ বই, খুঁটিনাটি বেসিক টু অ্যাডভান্স মানে ধরে ধরে তোমাদেরকে করিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি তোমাদেরকে এইটার সাথে সাথে বিভিন্ন নোটস, পিডিএফ এবং অ্যাডমিশনের গাইডলাইনও কিন্তু তোমরা আমাদের এই কোর্সে পেয়ে যাচ্ছ। এই যে দেখো, তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসাবে আছি আমি, তোমাদের সূচি আপু, এবং আমার পার্টনার আছে অর্ণব ভাইয়া। তারপর হচ্ছে ইংরেজি ইনস্ট্রাক্টর হিসাবে আছে আবির ভাইয়া, ইনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আইসিটি ইনস্ট্রাক্টর হিসাবে আছে আলামিন ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনিও। তোমাদেরকে আরেকটা কথা আমি বলি, আমাদের এই কোর্সের মাধ্যমে তোমরা এইচএসসিতে A+ নিশ্চিত করার পাশাপাশি তোমরা অ্যাডমিশনে কীভাবে ঢাবিতে, রাবিতে নিজেদের একটা প্লেস করে নিতে পারবে, একটা ভালো পজিশন, একটা ভালো মেরিট পজিশন নিয়ে আসতে পারবে, এটার উপরও কিন্তু তোমাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া হবে। একটা গোছানো প্রস্তুতি তোমরা আমাদের এই কোর্সে কিন্তু পেয়ে যাবে। আমাদের কোর্সের মূল্য মাত্র 499 টাকা। এটা কিন্তু খুবই কম, এটা একটা অফার মূল্য প্রথম 100 জনের জন্য। এই মূল্যটা এই অফারটা সম্পর্কে আমি একটু বলি। তোমরা নিজেরাই দেখো, তোমাদের ক্লাসে কিন্তু ম্যাক্সিমামই প্রত্যন্ত অঞ্চলের থেকে আছো, ঢাকার খুবই কমই আছে। ম্যাক্সিমাম এক একজন এক এক জেলা থেকে আছে আজকে। তো যারা তোমাদের আশেপাশে কম টাকার ভিতরে একটা গোছানো প্রস্তুতির কোর্স তোমরা পাও না, তাদের জন্য মূলত আমাদের এই অফারটা। যারা সহজে A+ নিশ্চিত করতে চাও কিন্তু একটা গোছানো প্রস্তুতির জন্য সঠিক গাইডলাইনের একটা ভালো কোচিং বা ভালো কোর্সে অনলাইন একটা প্ল্যাটফর্ম তোমরা পাও না, তাদের জন্য আমাদের এই মাত্র 499 টাকা এই সম্পূর্ণ কোর্সটা আমরা দিচ্ছি। তো দ্রুত করে আমাদের এই অ্যাডমিশন পেজে নক করো এবং এই নক করে তোমরা ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি।
আসলে ইফতারির পরে এভাবে ক্লাস করানোটা বেশ কষ্টকর, আর তোমরা যারা ক্লাস করছো তোমাদেরও কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আসলে ভালো রেজাল্টের জন্য এইটুকু কষ্ট করা যেতেই পারে। না, শুরু করি। আমি যেখানেই থাকি, যেমনই থাকি, সর্বদা মনে বাংলাদেশকেই লালন করি। উল্লেখিত অংশে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন মনোভাবকে উপস্থাপন করে? আরেকবার বলছি, দেখো, আমি যেখানেই থাকি, যেমনই থাকি, সর্বদা মনে বাংলাদেশকেই লালন করি। এখানে কোনটিকে মানে কিংবদন্তি কবিতায় এখানে কোন মনোভাবকে উপস্থাপন করছে? শেকড় সন্ধানী, দেশ দরদি, প্রকৃতির চেতনা, স্বাধীনতা, বলো কোনটা হবে? তাড়াতাড়ি বলো কোনটা হবে এটা। তাড়াতাড়ি অ্যান্সার দাও। দ্রুত অ্যান্সার দাও, এটার উত্তর কি হবে? তোমাদের এই আমি কিংবদন্তির কথা বলছি, এটা কিন্তু এইচএসসি 26 এবং 25 দুজনের জন্য বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সুমনা, ইরফান, জিম, হেলাল, আলিফা, মির্জা, হ্যাঁ ওরা সবাই সঠিক উত্তর দিচ্ছে। বিলম্ব বাসাক, বিশ্বাস চৌধুরী, 100% শিওর হয়ে বলতেছে ক। দেখি এটার উত্তর হয়েছে কিনা, ও দেখি ও সঠিক বলছে কিনা। কোনটা হবে? দেশ দরদি? নো, দেশ দরদি হবে না। প্রকৃতির চেতনা, এখানে প্রকৃতির তো কোনো কিছু দেখছি না আমরা। স্বাধীনতা, স্বাধীনতার কোনো কিছু এখানে নাই। তাহলে থাকে কি? শেকড় সন্ধানী। মানে এটার কথা হচ্ছে এরকমই যে আমরা যেখানেই থাকি না কেন, আমরা যে দেশেই যাই, যেখানেই যাই না কেন, আমাদের মনে নিজের যে দেশ, নিজের যে মাতৃভূমি, এটা সবসময় আমাদের মনে থাকে। এই যে আমরা মনে থাকে, কীভাবে মনে থাকে? এই যে একটা টান আছে আমাদের। টান বলতে মানে একটা ভালো লাগা, মানে যেমন ধরো আমি যশোরের মেয়ে, আমি এখন ঢাকাতে আছি, আমার মাতৃভূমি যশোর, তো আমি কিন্তু যেখানেই যাই না কেন আমার মনে যশোর সবসময় থাকবে। তো এটা কি? এটা হচ্ছে একটা শিকড়, নারীর টান, এটা শিকড়ের টান। এই যে শেকড় সন্ধানী। আবারও সেই গল্প, কবিতায় চলে আসলাম। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশ কোন ছন্দে রচিত? এইচএসসি 26 যারা আছো তারা দ্রুত অ্যান্সার করো। এটার উত্তর কি হবে বলো? অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, পয়রাবৃত্ত নাকি স্বরবৃত্ত? কোনটা হবে বলো? তাজিন, সুমনা, তাড়াতাড়ি বলো এটার উত্তর কি হবে? তাড়াতাড়ি জানাও। হ্যাঁ, আরিয়ান সালজার, সুমনা, অভ্র, মারিয়াম, ওরা সবাই ক বলছে। হ্যাঁ, এটা কি হবে দেখি, চলো। ইয়েস, এটা অক্ষরবৃত্ত হবে। মানে বিভীষণের প্রতি মেঘনাদ, তোমরা কবিতাটা বেশ মনোযোগ সহকারেই পড়েছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর তোমাদেরকে একটা কথা বলি, যে কয়টা কবিতা আছে প্রত্যেকটা কবিতার এইটা লিখবে যে কোন কবিতা কোন বৃত্ত, কোনটা অক্ষরবৃত্ত, কোনটা মাত্রাবৃত্ত। এটা কিন্তু অবশ্যই তোমরা মার্কার পেন দিয়ে নোট করে রাখবে। হয়তো কোনো একটা বোর্ডে এইটা আসছে যে মেঘনাদের প্রতি বিভীষণ কোন ছন্দে, এমনটাও হতে পারে তাহার এই পরে মনে এটা কোন ছন্দে, তারপরে সোনার তরী এটা কোন ছন্দে রচিত, এমনটা আসতেই পারে। তোমরা মার্কার পেন দিয়ে এটা অবশ্যই নোট করে রাখবে। এবং এই সম্বন্ধে খুঁটিনাটি ক্লাস কিন্তু তোমাদের কোর্স, তোমরা আমাদের বাংলা নেবুলা ইভিআই ফর এইচএসসি 26-এর কোর্সে তোমরা পাবে।
18 তাহারই পরে মনে কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়? প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির বিরূপতা, বসন্ত নাকি শীতের রিক্ততা? কবিতায় কবির অনুভূতি কোনটা হবে বলো? বলো কোনটা হবে এটার উত্তর? তাড়াতাড়ি বলো এটার উত্তর কি হবে? মাহফুজ, তানজিন, অমিত, খাদিজা নূর। তানজিন বলছে গ, আর বাকিরা বলছে ঘ, অভ্র বলছে গ। তোমরা দেখছি মারামারি বাদায় ফেলতেছো, কেউ গ কেউ ঘ, প্যাচ লাগিয়ে ফেলতেছো। সঠিকভাবে বলো এটা কোনটা হবে, সঠিকভাবে বলো। কোনটা হবে এটা? কবির অনুভূতি, কবির অনুভূতির সাথে কোনটি তুলনা করা হয়েছে? প্রকৃতির সৌন্দর্য, নো। প্রকৃতির বিরূপতা, না। বসন্ত, যারা যারা বসন্ত বলছে তাদেরকে বলি বসন্ত কোনোভাবেই হবে না। এখানে কবির অনুভূতি, কবির অনুভূতি কেমন ছিল? আসলে আমাদের যারা আপনজন মারা যায় অথবা আমাদের যারা আপনজন কাছের কেউ যখন দূরে চলে যায় তাদের মনোভাব আসলে কেমন থাকে, তাদের একটা মনে একটা কষ্ট থাকে। কবির মনেও ঠিক তেমনই কষ্ট। এই কষ্টটাকে মাঘে মানে শীতকাল বা মাঘ মাসের সাথে তুলনা করা হয়েছে। এখানে বসন্ত হবে না, এটা বসন্ত ক্রস, তাই থাকে কি শীতের রিক্ততা। দেখি কারা কারা সঠিক বলেছে আরেকবার দেখি। সোহাগ, বাসাক, জিম, বিশ্বাস চৌধুরী। হ্যাঁ ওরা সঠিক বলেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সঠিক বলেছো। ওই যে শীতের ঋতু। 19 নম্বর, তাহারই পরে মনে কবিতার বৈশিষ্ট্য কি? এটা কি ধরনের কবিতা? এটা কিন্তু তাহারই পরে মনে কবিতা আমরা দুইটা ক্যারেক্টার দেখতে পাই। এক হচ্ছে কবি ভক্ত, মানে সাধারণত যারা পাঠক আর কি, মানে কবি ভক্ত যারা, মানে আমরা সাধারণ মানুষ, এবং আরেকজন হচ্ছে কবি। মানে দুইটা ক্যারেক্টার আমরা দেখতে পাই, এক হচ্ছে কবি, এক হচ্ছে কবি ভক্ত। তো এখানে দুইটা ক্যারেক্টারের মধ্যে একটা নাটকীয় একটা ভাব দেখতে পাই। ও একটা কথা বলছে, ও একটা কথা বলছে, এই ধরনের একটা সুন্দর একটা কথোপকথন এখানে হবে না, এখানে কথোপকথন হবে না। সুললিত ছন্দ, এখানে ছন্দের কি আছে? যদিও কবি ছন্দ আকারে তার কথাগুলো উপস্থাপন করেছে, কিন্তু এখানে ছন্দ হবে না। বিষণ্ণতার সুর, হ্যাঁ কবির মন একটু বিষণ্ণ ছিল, থাকাটাই স্বাভাবিক, কিন্তু এখানে বিষণ্ণতার সুর হবে না। তাহলে হবে কি নাটকীয়তা। দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছ। ইরফান, ইরফান ভুল দিয়েছো তুমি। বিশ্বাস চৌধুরী, অমিত, ইরফান, বিশ্বাস চৌধুরী, তুমি এই উত্তরটা ভুল। বিষণ্ণতার সুর এটা হবে না। তোমরা দেখছি এই প্রত্যেকটা কবিতায় দেখছি এক একজন এক একটা উত্তর বলতেছো, মানে তোমাদের কি কবিতাগুলো ঠিকভাবে করানো হয়নি? মানে ঠিকমতো কি তোমরা কবিতাগুলো পড়ো নাই? কারণ আমার যে আগের ক্লাসগুলো ছিল, আগের ক্লাসে কিন্তু তোমরা সবাই বেশ ভালো রেসপন্স করেছো, কিন্তু এই ক্লাসে রেসপন্স অনেক কম পাচ্ছি এবং ম্যাক্সিমামই ভুল উত্তর তোমরা দিচ্ছ। তোমাদের কি এগুলো ভালো মতো করানো হয়নি? একটু জানিও কোন কোন কবিতায় তোমাদের সমস্যা, এটাও কমেন্টের মাধ্যমে তোমরা আমাদেরকে জানাও। বিশ নাম্বার কোয়েশ্চেন, দেখো 20 নম্বর কোয়েশ্চেনে আমরা আসছি। আর বেশি কোয়েশ্চেন নেই, আর 10 থেকে 15টা কোয়েশ্চেন। এটার উত্তর কি হবে? তরি তার এসেছে কি? এখানে তরি কিসের প্রতীক? তরি তার এসেছে কি? তরি বলতে নৌকা বুঝাইছে, ঠিক আছে, তরি তার এসেছে কি, কোনটা হবে এটা বলো?
তাড়াতাড়ি জানাও এটা কি হবে, বলো 20 নম্বর উত্তর কি হবে? অভ্র চৌধুরী, রিপন রয়, রিয়াদ, আঞ্জুমান, নিশা, মাইমুনা, খাদিজা, দিহান মির্জা, রিপন রয়, অমিত। এক একজন এক একটা বলছে, চলো দেখি এটা সঠিক উত্তর কি হবে। বসন্ত। যারা যারা নৌকা বলেছো তাদের ভুল। ভুলটা আমি বলি, তরি তার এসেছে কি, তোমাদের এটা কিন্তু সোনার তরি কবিতা না। এখানে তরি বলতে অবশ্যই নৌকা, তরি মানে নৌকা, তরির এক্স্যাক্ট মিনিং হচ্ছে নৌকা, কিন্তু এই লাইনটা হচ্ছে তাহারে পরে মনে কবিতার একটা লাইন, এবং এখানে বোঝানো হয় তরি তার এসেছে কি মানে বসন্তকে উল্লেখ করে বলছে কবি, তরি তার এসেছে কি মানে বসন্ত কি এসে গেছে, তো এটা হবে বসন্ত। ম্যাক্সিমামই ভুল উত্তর দিয়েছো তোমরা। একুশ নম্বর কবিতা সত্যের প্রতিবিম্ব। কবির অপর নাম ঋষি। উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি, সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? কবিতা সত্যের প্রতিবিম্ব, কবির অপর নাম ঋষি, কোনটি? এটা কবিতার দীপ্ত প্রকাশ, খ। কবিতার গঠন প্রকাশ, গ। কবিতার দর্শন প্রকাশ, ঘ। কবিতার বিষয় প্রকাশ। তাড়াতাড়ি উত্তরে জানাও এটা কি হবে, কমেন্টে বলো এটা কোনটা হবে। 21 নম্বর প্রশ্নের অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, আলুদ্দিশারি ও বলছে ও রাইট অ্যান্সার দিয়েছে। মরিয়ম, আলুদ্দিশারি, নাইম, ওরা দেখছি সবার আগে অ্যান্সার করেছে। তাড়াতাড়ি জানাও এটা সঠিক উত্তর কোনটা হবে। কবিতার দীপ্ত প্রকাশ, কবিতার গঠন, কবিতার দর্শন প্রকাশ, কবিতার বিষয় প্রকাশ। এক একজন এক একটা উত্তর বলছে, চলো দেখে নিই কোনটা হবে। এটা হবে কবিতার দর্শন প্রকাশ, কবিতা সত্যের প্রতিবিম্ব। কবির অপর নাম ঋষি। এই যে সত্যর, দেখো তোমাদের একটা কথা আমি বলি, সবসময় কিন্তু কবিতাটা মুখস্থ করা লাগে না, কিছু কিছু জিনিস চোখের আন্দাজে প্রথমবার দেখেও ধরা যায়। যেমন ধরো এখানে বলা হয়েছে সত্যের প্রতিবিম্ব, ঋষি, এই দুইটা কথা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা এক ধরনের দার্শনিক মনোভাব প্রকাশ করছে। দার্শনিক মনোভাবের কথা কিন্তু সুন্দর হয়ে থাকে, গোছালো হয়ে থাকে, একটু আধ্যাত্মিক টাইপের কথা হয়ে থাকে দর্শনের মধ্যে। তো এটা দেখো, এই সত্যের প্রতিবিম্ব আর ঋষি বলতে কবিতার দর্শন প্রকাশটিকে বুঝিয়েছে। দেখি কারা কারা সঠিক বলেছে। হ্যাঁ, ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছে, মানে তোমাদের এটা সুন্দর করে এই কবিতাটা পড়া আছে। ঠিক আছে। 22 নম্বর, 18 বছর বয়স কিসের প্রস্তুতি নিতে হয়? আত্মসংযমী হওয়ার, স্বনির্ভর হওয়ার, ত্যাগী হওয়ার, নাকি ধ্যানী হওয়ার? 22 নম্বরের উত্তর কোনটা হবে তাড়াতাড়ি বলো। আহমেদ, রাফসান, সুমনা, রিয়াদ, জিম। সুমনা বলছে গ হবে, জিম বলছে ক। 22 নম্বর বিশ্বাস চৌধুরী বলছে গ, অমিত বলছে বি। এক একজন এক এক উত্তর তোমরা কেন বলতেছো? মানে তোমাদের উত্তর দেখে বুঝতে পারছি তোমাদের হয়তো কবিতাগুলো সুন্দর করে পড়া হয়নি, কিন্তু কোনো সমস্যা নেই। তোমাদের এই নেবুলা ইবিআই এইচএসসি 26 ব্যাচের যে কোর্স আছে, ওখানে তোমাদের বাংলা যে ক্লাসটা, বাংলা ক্লাসে প্রত্যেকটা গদ্য পদ্য সুন্দর করে আমি তোমাদেরকে করিয়ে দিব, তারপর এমসিকিউগুলো সলভ করাবো। আশা করি বোর্ড কোয়েশ্চনে, তোমাদের বোর্ড এক্সামে এই কবিতার উপর আর কোনো সমস্যা থাকবে না। কোনটা হবে এটার উত্তর দেখি, চলো দেখে নেওয়া যাক। স্বনির্ভর হওয়া।
18 বছর বয়স কিসের প্রস্তুতি নিতে হয়? এখানে স্বনির্ভর হতে হয়। 18 বছর, দেখো তোমরা 18 বছর যে বয়স, এখানে 18 বছর হলেই কিন্তু আমাদের ম্যাক্সিমামদেরই মানে এমন একটা মনোভাব আসে 18 বছর বয়স মানে নিজেদেরকে একটা বড় বড় মনে হয়। তোমাদের দেখো, তোমরা যারা 18 বছর তোমাদের পার হয়ে গিয়েছে, তোমাদের যে ভাই বা বোনরা আছে 18 বছর বয়স চলছে অথবা পার হয়ে গিয়েছে, এমন বয়সে কিন্তু ম্যাক্সিমামই চায় তারা যে একটু স্বনির্ভর হব, আব্বা আম্মুর উপর নির্ভরশীল হব না, আর একটু ভালো কিছু করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, একটু নিজের মতো করে বাঁচতে শিখবো, এমন একটা মনোভাব তোমাদের মধ্যে দেখা দিয়ে থাকে। 23 নাম্বার, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশের প্রতি চরণের মাত্রা সংখ্যা কয়টি? কয়টি মাত্রা আছে বলো? তাড়াতাড়ি বলো, এটার উত্তর কি হবে? প্রতিটি চরণে মানে প্রত্যেকটা যে লাইন, এটার মাত্রা সংখ্যা কত? 23 কোনটা হবে? বিশ্বাস চৌধুরী, আলো দিশারি, অমিত সরকার, ওরা সবাই বলছে 14। দেখি তো 14 হয় কিনা, দেখি ওরা পড়েছে কিনা। ইয়েস, তোমরা সঠিক বলেছো, এটার প্রতিটি চরণের মাত্রা সংখ্যা 14। আচ্ছা, এই তোমাদের এখানে এইচএসসি 26-এর কয়জন আছো এবং এইচএসসি 25-এর কয়জন আছো, এটা একটু বলো তো, দেখি কাদের সংখ্যা একটু বেশি আছে। কারণ এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, 26 ব্যাচের জন্য বেশ ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি তোমাদের অ্যাডমিশনের জন্য এটা বেশ ইম্পর্টেন্ট। কুহেলি উত্তরি তলে কে চলে গিয়েছে? কুহেলি মানে কি? কুহেলি উত্তরি বলতে কি বোঝায়? উত্তরি মানে কি? আচ্ছা বলো তো, উত্তরি বলতে কি বুঝাইছে? উত্তরি মানে কি এটা বলো। হ্যাঁ, মুজাক্ষির আহমেদ, আলো দিশারি, ওরা 25 ব্যাচ, রাফসান 25, ম্যাক্সিমামই 25 ব্যাচ। আমার 26 ব্যাচের গুলা কই? ম্যাক্সিমামই দেখছি 25 ব্যাচে। আলোর দিশারি, হ্যাঁ ও ঠিক বলেছে। উত্তরি মানে কি? উত্তরি বলতে চাদর বোঝায়। কুহেলি উত্তরি, চাদরকে বোঝানো হয়েছে। কে চলে গিয়ে? কুহেলি উত্তরি তলে মানে শীতের চাদরে বা এই তলে কে চলে গিয়েছে? মাঘের সন্ন্যাসী, কবির স্বামী, শীত, নাকি ঋতুরাজ বসন্ত? এটার উত্তর কি হবে? 24-এর উত্তর কি হবে এটা তাড়াতাড়ি জানাও। চব্বিশের উত্তর কি হবে? রাফসান ও বলেছে সি। আর কই? এই তো আমার 26 ব্যাচেরাও দেখি রেসপন্স করছে অনেক। লাইফটা করতে একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, আমারও বেশ কষ্ট হচ্ছে। আর নামাজের সময়ও হয়ে আসছে, আমি দ্রুতই শেষ করে দিব, আর বেশ একটুখানি আর সময় নিব, অল্প কিছুক্ষণের মধ্যে আমি ক্লাসটা শেষ করে দিব। একটু ধৈর্য সহকারে তোমরা ক্লাসটা করো। কোনটা হবে এটা সঠিক উত্তর? চলো দেখে নিই। ইয়েস, মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরি তলে চলে গিয়েছে মাঘের সন্ন্যাসী। এই যে দেখো, উত্তরি মানে চাদর, কুহেলি মানে শীত বা কুয়াশা, যেটাকে বুঝাইছে। কুয়াশা শীত কি মাঘে আসে না? তো কুহেলি উত্তরি তলে মানে কুয়াশার চাদরের নিচে মাঘের সন্ন্যাসীরা চলে গিয়েছে। এটা কিন্তু কবিতার একটা এক্স্যাক্ট লাইন। তো কবিতা তোমরা খুঁটিনাটি বেসিক টু অ্যাডভান্স না পড়লে কিন্তু এটার উত্তর দিতে পারবে না সহজে। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কবিতায় নুরুল দিনের কণ্ঠ কিসের প্রতীক? নুরুল দিনের কবিতা তোমাদের
26 ব্যাচের জন্য এবং 25 ব্যাচের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না হলেও ভুলবশত হোক বা যে করে হোক তোমাদের কিন্তু চলে আসতে পারে পরীক্ষা এখান থেকে একটা অথবা দুইটা কোয়েশ্চেন। বলো এটা কি হবে? নুরুল দিনের কণ্ঠ কিসের প্রতীক? ও সুমনা জি বলেছে যে মাঘের সন্ন্যাসীকে শীত বুঝায়। হ্যাঁ, মাঘের সন্ন্যাসীকে শীত বুঝিয়েছে। মাঘের সন্ন্যাসী মানেও শীত, এবং কুহেলি উত্তরিতলে মানে কুয়াশার চাদরের নিচে মাঘের সন্ন্যাসী অথবা শীতকাল চলে গিয়েছে। শীতকাল আসলে কুয়াশা আসে না, কুয়াশার একটা চাদরের চোখ আসে। আবার যখন শীতকাল চলে যাওয়ার আগেও কিন্তু কুয়াশার তল দিয়েই যায়, মানে কিন্তু বসন্তকাল যখন আসে তখন কিন্তু আমরা আকাশে কুয়াশা দেখতে পাই না। বসন্তের আকাশ নির্মল সুন্দর একটা আকাশ আমরা দেখতে পাই, এজন্যই কিন্তু এখানে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে। এখন আমি তোমাকে আরেকটা বলি, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমার পড়ানোয় যদি কোনো রকম কোনো অসুবিধা তোমরা দেখতে পাও অথবা কোনো একটা এমসিকিউ বা কোনো একটা লাইন যদি তোমরা বুঝতে না পারো, আমাকে কমেন্টে একবার নয় 10 বার জিজ্ঞেস করবে, তোমাদের স্বার্থে আমি 10 বার রিপিট করতে বাধ্য। ও 25 নম্বরের উত্তরটা কিন্তু তোমরা এখনো বলো নাই, তাড়াতাড়ি বলো 25 নম্বরের উত্তর কি হবে? কেয়া, মাহফুজুর রহমান, কোনটা হবে এটার উত্তর? 25 নম্বরের উত্তরটা বলো। 25 নম্বরের উত্তরটা তাড়াতাড়ি বলো। ওরা ইয়েস, দেখি কি হয়। অনেকেই সঠিক উত্তর বলে ফেলছো, চলো দেখি উত্তর কি আছে এটার। ইয়েস, প্রতিবাদের। নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এখানে নুরুল দিন কি, আসলে তোমাদেরকে কবিতা যারা জানো না বা যারা অল্প জানো তাদের উদ্দেশ্যে আমি বলি, নুরুল দিন যে কবিতা আছে, নুরুল দিনে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আমরা দেখেছি একটা প্রতিবাদী সত্তা, একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমরা দেখতে পাই। এবং এখানে হচ্ছে আমাদের বিগত যে পূর্বপুরুষরা আছে অথবা যারা বর্তমানে নিম্ন শ্রেণীর যারা আছে তাদের উপর যে অত্যাচার, তাদের শোষণ নির্যাতন আছে, এটার বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমরা এই কবিতার মাধ্যমে দেখতে পাই। তো এটার উত্তর হবে ক। 26 নম্বর। আমরা খুব দ্রুত এগোচ্ছি, তোমরা একটুখানি ধৈর্য সহকারে ক্লাসটা করো। 18 বছর বয়স কবিতায় এ বয়সে কানে আসে কত শত মন্ত্রণা। এই যে দেখো 18 বছর যে বয়সটা, এই বয়সটা কিন্তু হুটহাট করে ডিসিশন আমরা যেমন নিই, এবং এই বয়সে কিন্তু আমাদের কানে অনেক ধরনের অনেক কথা আসে, এক একজন এক এক ধরনের কথা বলে, এবং এই বয়সে ম্যাক্সিমাম আমরা আসলে ঠিক করতে পারি না কোনটা আমাদের জন্য ভালো এবং কোনটা আমাদের জন্য খারাপ। যারা ভালোর দিকে যায় তাদের তো অবশ্যই ভালো কিছুই হয়, আর যারা খারাপের দিকেও এগোয় তাদের ভবিষ্যৎ কালো। ওই যে বলেছিল কালো দীর্ঘশ্বাস, ওইটা নেগেটিভ দিকটাই বুঝিয়েছে। এটার উত্তর কি হবে বলো? 18 বছর বয়সে কানে আসে কত শত মন্ত্রণা, কি হবে এটার উত্তর? যৌবনের আশীর্বাদ? নো। যৌবনের আশাবাদ? আশাবাদ হবে না। যৌবনের মাতৃরূপ আবার এর মধ্যে কোথা থেকে আসলো? ক্রস। যৌবনের মায়াজাল? না, মায়াজাল বলতে কোনো কিছু তো আমরা দেখি নাই। তাহলে থাকে কি যৌবনের ভালো মন্দ। ওই যে বলেছিলাম কত শত মন্ত্রণা আমাদের কানে আসে, ভালো এবং খারাপ দুটাই আসবে। এখন আমরা ভালোটাকে অ্যাকসেপ্ট করব না খারাপটাকে অ্যাকসেপ্ট করব, সেটা নির্ভর করে আমাদের উপর। 27 নম্বর। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি কতবার উল্লেখ করা আছে? কতবার উল্লেখ করা আছে? তোমাদেরকে একটা কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমরা যারা কবিতা, স্পেশালি কবিতা যারা তোমরা পড়বে, কবিতা পড়ার সময় হাতে অবশ্যই একটা মার্কার পেন নেবে। মার্কার পেন নিয়ে আন্ডারলাইন করে করে পড়বে যে এই জিনিস। এর আগেও একটা এমসিকিউ আসছিল, এমসিকিউতে আমি দিয়েছিলাম যে ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের নাম কয়বার উল্লেখ করা হয়েছে, আর এটাই হচ্ছে কি 18 শব্দটি কতবার উল্লেখ করা হয়েছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার আমাদের বোর্ড কোয়েশ্চনে রিপিট হয়। আমি আবারও বলছি, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের বারবার রিপিট হয়। ইভেন তোমাদের অ্যাডমিশনেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেনই তোমরা দেখতে পাবে। তাই
এই কবিতাগুলো পড়ার সময় অবশ্যই হাতে একটা মার্কার পেন নেবে এবং মার্কার পেন নিয়ে আন্ডারলাইন করবে যে সালামের নাম এতবার আছে, রফিকের নাম এতবার আছে, 18 শব্দটা এতবার আছে, এই কথাগুলো অবশ্যই ইন্ডিকেট করবে। না হলে কিন্তু আমাদের কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই ধরনের কোয়েশ্চেন পড়ে যায় না, তার কারণে কিন্তু পরীক্ষার হলে যে বিব্রতকর অবস্থা তাদের পড়তে হয়। তা আগে থেকে আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি, তোমরা প্লিজ একটু সতর্ক থাকবে। আর এটার উত্তর কি হবে সেটা বলো, কয়বার? 7 বার, 8 বার নাকি 10 বার? আমি বলে দিচ্ছি এটার উত্তর হবে 9 বার। এই যে 9 বার, এটা কি তোমরা জানতা? এটা কি একবার দেখা মাত্র উত্তর দিতে পারবো এমন কোনো প্রশ্ন না। এটার জন্য তোমাকে অবশ্যই মূল বই পড়তে হবে, মূল বইয়ের খুঁটিনাটি জিনিসগুলো আন্ডারলাইন করতে হবে। এবং এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের আমাদের যে নেবুলা ইউবিআই ফর এইচএসসি 26 ব্যাচের যে কোর্সটি আছে সেই কোর্সে কিন্তু এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো খুব সুন্দর করে তোমাদেরকে ইন্ডিকেট করে দাগিয়ে দেওয়া হবে, যাতে পরীক্ষার হলে বা পরীক্ষার প্রশ্নে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। দেখি কারা কারা এটা সঠিক উত্তর দিয়েছে। 27-এর উত্তর, হ্যাঁ, বিশ্বাস চৌধুরী, জিহাদ, অমিত সরকার বলেছে 8 বার। নো, এটা 8 বার হবে না, এটা 9 বার হবে। এই জন্য বলেছিলাম অবশ্যই মূল বইটা খুঁটিনাটিভাবে পড়তে হবে। এখন অমিত সরকার, খাদিজা নূর, আচ্ছা যারা যারা সঠিক বলেছো তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। আর যারা ভুল বলেছো তাদেরকে কিছু বলবো না, তাদের জন্য আমাদের স্পেশাল যে কোর্সটা ছিল বা আছে সেই কোর্সে কিন্তু আমাদের সুন্দর করে খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হবে, তো চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, আবারও সেই কবিতা, এই কবিতাটা আসলে অনেক ভালো লাগে আমার। তারই পরে মনে কবিতায় কোন বিষয়টি ফুটে উঠেছে? তাড়াতাড়ি বলো কোন বিষয় ফুটে উঠেছে। এটা একটু একটু মানে প্রশ্নটা, অনেক সময় তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন এক্সাম হলে প্রশ্নটা হাতে পাবে এমন টাইপের কিছু কোয়েশ্চেন দেখে মনে হবে খুবই সহজ। অনেকে আবার হুতোষে মানে খুব সহজ প্রশ্ন দেখে ওভার এক্সাইটেড হয়ে আন্দাজে বলে দিবে যে ক হবে খ হবে, মানে দেখা মাত্রই বলে দিবে। বাট এরকম টাইপের সহজ কোয়েশ্চেনগুলোর এমসিকিউ একটু ট্রিকি টাইপের হয়ে থাকে। এই ধরনের এমসিকিউ 1 বার 2 বার ভালো করে পড়ে তারপর অ্যান্সার দিতে হয়। যেমন দেখো আমি নমুনা দেখাচ্ছি, অনেকেই কিন্তু এটার উত্তর অনেকে সহজভাবে বলে দিবে যে প্রকৃতির সৌন্দর্য, আবার অনেকে বলবে প্রকৃতির বিরূপতা। দেখি এই দেখো অনেকেই কিন্তু উল্টাপাল্টাভাবে এ বলেছে, মানে ক বলেছে, অনেকে আবার গ বলেছে। আসলে এক চান্সে যারা দেখবে প্রশ্নটা তারা কিন্তু সহজে কই বলবে, বাট ক আনসার হবে না, হবে না। এটা স্বদেশ প্রেম তো আমরা দেখি না, এখানে তো স্বামী মারা গিয়েছে, স্বদেশ প্রেম কই থেকে আসবে? গেল প্রিয়জন হারানোর বেদনা, আর এটা প্রকৃতির বিরূপতা না, এখানে তো বসন্তের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। তা থাকে কি প্রিয়জন হারানোর বেদনা। দেখি কারা কারা সঠিক বলেছ। সুমনা, মাহফুজ, আলোদ্দিশারি, হ্যাঁ ওরা সবাই ঠিকই বলেছে। তোমাদেরকে অসংখ্য থ্যাংক ইউ। আলোদ্দিশারি, কেয়া, মিনু ঘোষ, মারিয়াম, জিহাদ, ওরা সবাই সঠিক বলেছে। মানে কি গল্পটা খুব ভালো করেই পড়া হয়েছে। ফুল কি ফোটেনি শাখে, কবিতায় কবি এই জাতীয় প্রশ্ন করেছেন কেন? ফুল কি ফোটেনি শাখে মানে কি বসন্ত চলে আসছে, কবির মনে এতটাই কষ্ট সে জিজ্ঞেস করতেছে বসন্ত চলে আসছে, ফুল কি ফোটে নাই? এ ধরনের কোয়েশ্চেন করছে। তো এটা কেন করছে? জানার জন্য, বন্দনা গীতি রচনার জন্য, উদাসীনতার জন্য, নাকি আনন্দের জন্য? দেখি তাড়াতাড়ি বলো এটা সঠিক উত্তর কী হবে। আমি বেশি দেরি করব না, বিকজ হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, আমি বুঝতে পারছি তারাবির নামাজের সময় হয়ে গিয়েছে। ইয়েস, এটার উত্তর হবে কি উদাসীনতার জন্য। লাস্ট কোয়েশ্চেন, এটা করানোর পর আর করাবো না। ধৈর্য সহকারে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক ভালো। আসলে ইফতারি করার পর আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যায় ক্লাস করতে, ইভেন আমারও অনেক কষ্ট হচ্ছে ক্লাস করাতে। তোমরা আসলে অনেক বেশি ভালো স্টুডেন্ট, তোমরা ধৈর্য সহকারে আমার সঙ্গে ছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো লাস্ট কোয়েশ্চেনটা সলভ করি।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়। কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? কিংবদন্তি যে শব্দটা, এই কবিতাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তোমরা বলো কোনটা হবে? জনশ্রুতি? নো, ইতিহাস। কিংবদন্তির কথায় কিন্তু কোনো ইতিহাস বোঝায় না। কিংবদন্তি বলতে কি? লেজেন্ড, লেজেন্ডারি যে জিনিসগুলো। কিংবদন্তি মানে যারা লেজেন্ড ছিল আর কি, যারা আমাদের পূর্বপুরুষ ছিল, যারা মানে আমাদের জন্য সংগ্রাম করেছে, কষ্ট করেছে, তাদেরকে এখানে বোঝানো হয়েছে। তো এখানে ইতিহাস কোনো কিছু না। তাহলে কি মুক্তি সংগ্রাম? নো, মুক্তি সংগ্রাম বোঝানো হয়নি। এখানে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য কষ্ট করেছে, তাদেরকে শোষণ করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। এইতে একটা ঐতিহ্যমূলক একটা জিনিস, এই ধরনের জিনিস কিন্তু আমরা কবিতায় দেখতে পেয়েছিলাম। সঠিক উত্তর হবে ঐতিহ্য। চলো দেখি কি হবে। ইয়েস, ঐতিহ্য। দেখি কারা কারা সঠিক বলেছিল। মারিয়াম, মাহফুজ, আফিয়া, আলোদ্দিশারি, রাফসান, রিপন। ইয়েস। হ্যাঁ, ওরা সবাই ঘ বলেছে। তোমরা সবাই সঠিক উত্তর বলেছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ এত কষ্ট করে আসো লাইভটা করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকের ক্লাসটা যদিও আমি জানি আসলে কবিতা জিনিসটা অনেক বোরিং লাগে অনেকের কাছে, ইভেন আমার কাছেও বোরিং লাগতো, কিন্তু একটা A+ নিশ্চিত করার জন্য হলেও যেটা খারাপ লাগে সেটাও পড়তে হবে, কিছু করার নাই। আচ্ছা, রাফসান রিয়াদ ও সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করছি, কারণ নামাজের সময় হয়ে গেছে। রমজান মাস, আমাদের টাইম শিডিউলের উপর একটু খেয়াল রাখতে হবে। আর আমার ক্লাসটা আজকে তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই জানাবে। আর কোন কোন কবিতায় তোমাদের স্পেসিফিকভাবে সমস্যা আছে এটাও কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও। আর হচ্ছে আর আমাদের কোর্স সম্বন্ধে বলি তোমাদেরকে। আমাদের যে কোর্সটা হচ্ছে এটা হচ্ছে নেবুলা EBI ফর HSC 26 ব্যাচ। এই কোর্সে তোমরা 20টি বাংলা ক্লাস, 20টি ইংরেজি ক্লাস এবং 15টি ICT ক্লাস পাচ্ছ। সর্বমোট 55টা ক্লাস এবং 20টা মডেল টেস্ট। তার পাশাপাশি নোটস, PDF, গাইডলাইন সব কিছু তোমরা এই কোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছ। আর তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে তো আমি আছি, তোমাদের সুচি আপু। আর তোমাদের যে ইংলিশ এবং ICT যে ইনস্ট্রাক্টরগুলো আছে, এটাও আমাদের ঢাবি শিক্ষার্থী দ্বারা পরিচালিত। তো তোমরা HSC-তে A+ নিশ্চিত করার পাশাপাশি কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য একটা সঠিক গাইডলাইনও এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবে। আমাদের কোর্সের মূল্য হচ্ছে মাত্র 499 টাকা এবং এটি অফার মূল্যটি প্রথম 100 জনের জন্য। তো যারা এখনও অবধি আমাদের কোর্সে ভর্তি হওনি তারা দ্রুত করে আমাদের অ্যাডমিশন পেজে নক দাও এবং নক দিয়ে আমাদের কোর্সে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আচ্ছা, রাফসান রিয়াদ ম্যাম, আপনার ক্লাসে কখন হবে এটা আমাদের অ্যাডমিশন পেজে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে সুমনা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আসলে অনেক ভালো স্টুডেন্ট, অনেক বেশি অ্যাক্টিভ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরও বেশি অ্যাক্টিভনেস দেখবো তোমাদের মধ্যে। আচ্ছা মরিয়ম, তো আজকের মতো ক্লাসটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং রমজান মাস আমার জন্য দোয়া করো এবং তোমাদের ভালো রেজাল্টের জন্য তোমরা অবশ্যই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আল্লাহ হাফেজ।